গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক দ্বিতীয় প্যানেলে কতজন ডাকবে? এছাড়াও আপনাদের কিছু প্রশ্নোত্তর আছে। এই পর্বে আপনাদের প্রশ্নোত্তরগুলো সবগুলো সমাধান দেব এবং নিত্য নতুন আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে। সকলের সুস্থতা কামনায় এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে পরম সৃষ্টিকর্তা করুণাময়ের নামে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। গ্রামীণ ব্যাংক কেন্দ্র ব্যবস্থাপক পদে এই পদে কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের আজ ভিডিওটি করব। প্রশ্নর শুরুতেই প্রথম যা ছিল, প্রত্যয়নপত্রে যারা ভাইভাতে ডাক পেয়েছেন সেই ভাইভাতে যাদের প্রত্যয়নপত্র এসেছে সেই প্রত্যয়নপত্রে দুইজন ব্যক্তির সম্পর্কে তথ্য জানানো হয়েছে। এই দুইজন ব্যক্তির তথ্য জানানো প্রসঙ্গে আপনারা জানতেছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে দ্বিতীয় প্যানেলে কতজন করে ডাকবে। এছাড়াও আপনাদের তৃতীয় প্রশ্ন ছিল যে যারা এসএসসি কিংবা এইচএসসি পাস করেছেন তারা যে কেন্দ্র ব্যবস্থাপকের পরীক্ষা দিয়েছেন তারা কি এসএসসি এইচএসসি দিয়েই কি সুযোগ পাবেন নাকি তাদেরকে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করতে হবে। আবার অনেকেই আছে প্রশ্ন করেছেন যারা অনার্স অর্থাৎ বিএসসি অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছেন তাদেরকে 32 বছর বা 31 বছর অর্থাৎ এক কথায় তারা 30 বছরের কাছাকাছি আছে, তবুও তারা সুযোগ পায়নি। তারা কি দ্বিতীয় প্যানেলে সুযোগ পেতে পারে? এই ধরনের কিছু প্রশ্ন আছে আপনাদের। সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের আমার এই আলোচনা। প্রথমে আলোচনা করতে যাচ্ছি প্রত্যয়নপত্রে যে অর্থাৎ যারা ভাইভায় অ্যালাউ হয়েছে বা ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যাদের নিয়োগপত্র এসেছে সেই নিয়োগপত্রে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটারে প্রত্যয়নপত্র যে এসেছে প্রত্যয়নপত্রে দুইজন ব্যক্তির সম্পর্কিত তথ্য জানতে চেয়েছে বা সেই দুইজন ব্যক্তির তথ্য তারা সংগ্রহ করবে। এখন এই দুইজন তথ্য যে আপনারা দিবেন কোন ধরনের ব্যক্তি দেবেন, এটা সবচেয়ে আপনাদের জন্য ভালো হবে যে আপনাদের নিকট আত্মীয় বা রিলেটিভ, যেমন মা বাবা ভাই বোন, এই ধরনের ব্যক্তিরাই আপনারা কি করবেন সেই তথ্যগুলো সংগৃহীত করে দেবেন বা তাদের সম্পর্কেই আপনারা ওই দুইটা ফর্ম ফিল আপ করে দেবেন। কারণ ওখানে যদি আপনারা রিলেটিভ না দেন অর্থাৎ আপনার সবচেয়ে বেশি কে চেনে, আপনাদের নিকটাত্মীয় লোক মা বাবা ভাই বোন তারাই ভালো চেনে। এদের সম্পর্কে আপনার সম্পর্কে তারা ভালো জানে। তারা যেহেতু আপনার সম্পর্কে ভালো জানে তাইলে তারাই আপনার সম্পর্কে সব কিছু বিস্তারিত তথ্য তুলে ধরতে পারবে বা জানাতে পারবে। তাই তাদেরকে যদি কোনো ক্ষেত্রে নক করানো হয় বা আপনার সম্পর্কে জানতে চাওয়া হয় তারা সহজেই আপনার ব্যাপারে সেটা জানাইতে পারবে। এবং আপনারা যদি কোনো সমস্যার ক্ষেত্রে পড়েন তাহলে আপনাদের সমস্যায় অন্য ব্যক্তি কি এগিয়ে আসবে? অবশ্যই এগিয়ে আসবে না। সেক্ষেত্রে নিজেরই লোকেরাই এগিয়ে আসবে। তাই নিজের লোকের এই সম্পর্কে দুইজন ব্যক্তির তথ্য আপনারা তুলে দেবেন, এটাই সবচেয়ে আপনাদের জন্য বেটার হবে। কারণ নিজের ব্যক্তি তারা নিজের মতো করেই তারা যে কোনো কাজে এগিয়ে আসবে, অন্যান্য ব্যক্তি কিন্তু এইভাবে এগিয়ে আসবে না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনার রিলেটিভ মা বাবা ভাই বোন বড় ভাই বা আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু এইরকম ব্যক্তিকে আপনারা সেই দুই জায়গায় ইনভলভ করতে পারেন। তখনই আপনার প্রত্যয়নপত্র যে ইনভলভ করতে যাচ্ছেন তখন আপনাদের জন্য একটা রিস্ক তারা গ্রহণ করতে পারবে বা অন্যথায় অন্য কোনো ব্যক্তি এইভাবে রিস্ক গ্রহণ করবে না কিংবা তারা আপনাদের কাছে এগিয়েও আসবে না। তাই আমি সাজেস্ট করব আপনাদের নিকটাত্মীয় ব্যক্তিদেরকে এই ভাইবার প্রত্যয়নপত্রে যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে সেই প্রত্যয়নপত্রে তাদেরকে ইনভলভ করবেন। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে ছিল যে দ্বিতীয় প্যানেলে কতজন করে ডাকবে। এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ। এখন যদি আমি বলতে যাই যে অলরেডি সবজনেই প্রথম প্যানেলে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। প্রথম প্যানেলে রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে সাধারণত 100 সব জনের যদি গড় একটা হিসাব করি তাহলে 140 প্লাস, প্রতিটি জোন থেকে 140 জন করে প্রায় ডেকছিল বা 140 প্লাসও হতে পারে, বেশি হতে পারে কমও হতে পারে। সো বড় বড় জোনগুলো হয়তো একটু বেশি হয়েছে আবার ছোটো জোনগুলো একটু কম হয়েছে। তাই আমি গড় হিসেবে ধরে নিলাম যে 140 প্লাস প্রথম প্যানেলে ডাক পেয়েছে। তাহলে প্রথম প্যানেলে যদি 140 প্লাস ডাক পেয়ে থাকে তাহলে সেখান থেকে মনে করেন যে 140-এর মধ্যে 140 জন তো আর করবে না, অর্থাৎ নিয়োগ সম্পূর্ণ করবে না কিংবা চাকরি করার জন্য তারা আগ্রহী না। সেখানে কমপক্ষে আপনারা 20 জন বাদ দিতে পারেন যে 20 জন এই চাকরিটি করবে না। বা অনেকজন আছে এটা শুধু তারা ভাইবা করার জন্য, ভাইবা উত্তীর্ণ কিভাবে হয় না হয় বা প্রশ্ন কী ধরনের হয় এটা দেখার জন্যই
তারা এই সুযোগটা কাজে লাগাইছে, তারা হয়তো জব করবে না, এই ধরনের অবশ্যই আপনারা খুঁজে পাবেন 20 জন। এখন মনে করেন যে 20 জন এখানে পেলেন। এছাড়াও মনে করেন যে জয়েন করার পর মানে কাজের চাপে কিংবা অন্যান্য কোনো ব্যক্তিগত কারণে অথবা অন্য চাকরি আবার অনেকের হইতে পারে, যখন অন্য চাকরি হয়ে যাবে তখন তারাও কিন্তু এই চাকরিটি তারা মন থেকে করবে না। যেমন আছে যে 18তম শিক্ষক নিবন্ধনে অনেকের হয়ে যাবে, ভাইবা যারা দিচ্ছে এইরকম অনেকেই থাকতে পারে, বা প্রাইমারির অন্যান্য সার্কুলারে যারা সুযোগ পাবে তারা কিন্তু এই চাকরিটি করবে না। এইরকম ব্যক্তি ধরে নেন যে 20 জন, তাহলে 20 জন ওইদিকে ধরলাম, এইদিকে ধরলাম 20 জন, সাপোজ আমি মনে করি ধরতেছি। তাহলে এই যে 20 40 জন, 40 জন যদি বাদ পড়ে, 40 জন যদি আমি আবার এসে এই দুইটা যোগ করে আবার ওটার সঙ্গে বিয়োগ করলাম, তাহলে 40 জন যদি বাদ পড়ে টিকলো কত, গড় হিসেবে ধরলো আমি 140, আর এইদিকে বাদ পড়তেছে 20 20 40। তার মানে তাহলে অ্যাভারেজে তাহলে থাকলো কতজন, বা নিয়োগপত্র সম্পূর্ণ হলো 100 জনের। এখন 100 জনের তাহলে এখানে 40 জন, তাহলে আমাদের কি হলো 40 জন আমাদের ঘাটতি থেকে গেল। এখন এই 40 জনের সঙ্গে কি দ্বিতীয় প্যানেলটা প্রকাশ করবে, এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। তাছাড়াও আমি যতগুলো ব্যাংক আছে যেইটুকু আমি ধারণা করতে পেরেছি বা যতটুকু জানি, সেক্ষেত্রে বলবো তারা দ্বিতীয় প্যানেলে এই যে 40 জন ঘাটতি আছে, এই তো 40 জন তারা আগে নেবে না। আর আবারও তারা আগের মতোই করে 140 জনকে অ্যালাউ করবে। আবার এই একইভাবে দেখা যাবে আবার 20 জন 20 জন 40 জন শর্ট করতেছে, এইভাবে তারা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ প্যানেলে গিয়ে সবগুলো তারা ফিল আপ করে নেবে। চতুর্থ প্যানেলে তারা সবগুলো ফিল আপ করে নেবে। প্রথম তো গেল, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ। তাই আপনাদের অবশ্যই আশা আছে, যারা ভাইবা এবং এমসিকিউ রিটেন ভালো করেছেন তারা দ্বিতীয় প্যানেলে ডাক পাওয়ার মতো অবশ্যই যোগ্যতা রেখেছেন, বা আপনাদের আশা অবশ্যই আছে, আপনারা আশাহত হবেন না। সৃষ্টিকর্তা যাদের রেজেক্ট যেখানে লিখেছে তাদের সেখানেই হবে। এখন এইভাবেই যে 20 জন 40 জন ঘাটতি পড়তেছে, তারা পুনরায় 140 জনকে ডাকবে, আবার ঘাটতি পড়তেছে, আবার ওটা তৃতীয় প্যানেলের জন্য এক্সট্রা রেখে দিবে, তৃতীয় প্যানেলে আবার একইভাবে ডাকবে, ডাকার পর সেখানেও যদি আবার ঘাটতি থাকে সেটা চতুর্থ প্যানেলে গিয়ে তারা সম্পূর্ণ করবে, এবং পরিশেষে তারা এই বছরেই তাদের এই প্যানেল যে ধাপগুলো আছে, প্যানেলের ধাপগুলো তারা সুসম্পূর্ণ করে নেবে, প্যানেল তারা ফাঁকা রাখবে না। এবং অনেকেই বলতেছে যে 2 বছর কিংবা 3 বছর তারা এই প্যানেল থেকেই নেবে, কোনো সার্কুলার হবে না। আপনারা নিশ্চিত থাকেন যে এই রকমটা কখনো ঘটে না বা ঘটবে না। অবশ্যই তারা এই বছরের শেষে তারা অবশ্যই নতুনভাবে সার্কুলার প্রকাশ করবে এবং নতুনভাবেই আপনাদেরকে নিয়োগের জন্য ডাকবে। তারা এই এক প্যানেলের উপর বা একটা পরীক্ষার উপর নির্ভর করে কখনো সম্পূর্ণ ফিল আপ করে নেবে না, তারা অবশ্যই নতুন সার্কুলার প্রকাশ করবে। তাই এ নিয়ে কোনো দ্বিমত আমার নেই, বা আপনাদের সঙ্গে আমি একমত না। অবশ্যই তারা নতুন সার্কুলার প্রকাশ করবে, হয়তো একটু দেরি, তবে আশা করা যায় এবছরের শেষেই তারা নতুন সার্কুলার প্রকাশ করবে। এখন যাচ্ছি তৃতীয় প্রশ্নে। অনেকেই বলতেছেন আমি তো এসএসসি কিংবা এইচএসসি পাস, সেটা দিয়ে আমি শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে অ্যাপ্লাই করেছি এবং আমি ভাইভা পর্যন্ত উত্তীর্ণ হয়েছি। সেক্ষেত্রে আমরা যে এসএসসি কিংবা এইচএসসি পাস করেছি, সেক্ষেত্রে কি আমাদের ডাক পাওয়ার সুযোগ আছে? 100% আপনাদের ডাক পাওয়ার সুযোগ রয়েছে। আপনারা এসএসসি কিংবা এইচএসসি পাস হয়েছেন তাতে কি চাকরিটাই তো ভাই এইচএসসি পর্যন্ত, যারা এইচএসসি পর্যন্ত যারা পাস করেছেন তাদের জন্য। তবে তারা একটু প্রাধান্য দিতে পারে যে যারা অনার্স মাস্টার্স করেছে বা যাদের বয়স বেশি হয়েছে বা বয়স শেষের প্রান্তে, তাদেরকে একটু তারা স্যাক্রিফাইস বা কর্তৃপক্ষ একটু স্যাক্রিফাইস করতেই পারে। সেজন্য যে আপনারা এসএসসি কিংবা এইচএসসি পাস করেছেন আপনাদের যে হবে না তা কিন্তু নয়। অবশ্যই আপনাদের সুযোগ পাওয়ার অবশ্যই যোগ্যতা রেখেছেন এবং যোগ্যতা আছে, অবশ্যই আপনাদের ডাকতে পারে, আপনারা নিশ্চিত থাকেন এই ব্যাপারে। এটা এসএসসি কিংবা এইচএসসির উপর নির্ভরশীল না। অনেকেই চতুর্থ প্রশ্নটি ছিল যে যারা বিএসসি অর্থাৎ অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিট করেছে, সেক্ষেত্রে তারা কি ডাক পাওয়াবে, মানে বেশি ডাক পাবে বা এসএসসি এইচএসসির তুলনায়? তাহলে প্রসঙ্গটা একই আসতেছে। যারা অনার্স কমপ্লিট করেছে বা মাস্টার্স করতেছে তাদের যে ডাক পাওয়ার শুভ সম্ভাবনা বেশি, তেমনটাও কিন্তু না। অল অ্যাভারেজ আপনাদের ভাইভা দেখবে, এমসিকিউ দেখবে, রিটেন দেখবে, সবগুলো অ্যাভারেজ করার পর আপনাদের আচরণ ভাইভাই কেমন ছিল সবগুলো ডিপেন্ড করবে। ডিপেন্ড করার পর কর্তৃপক্ষ যেভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করে ডাকবে, ঠিক সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের এই রেজাল্টগুলো প্রকাশিত হবে। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা এসএসসি এইচএসসি কিংবা অনার্স মাস্টার্স এটা কোনো বিষয় না, আপনাদের যে কোনো মুহূর্তে অর্থাৎ প্যানেল আকারে প্রকাশের ক্ষেত্রে অবশ্যই সুযোগ আছে।
আশাহত হবেন না। এই বলে আজ আমি এখানে শেষ করলাম। আপনাদের আরও কয়েকটি প্রশ্ন আছে, বিশেষ করে এসএসসি এবং এইচএসসির উপর ভিত্তি করে আমি বিস্তারিত তথ্য নেক্সট একটি ভিডিও করব, সেটিতে আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে জানাবো। ততক্ষণ পাশে থেকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।